নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি আমরা কি সঠিক ওয়েতে, সঠিক পাথে সেই ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করি? বা ঠিক কী পড়বো, কোথায় পড়বো, কতটা পড়বো, কোন ধরনের পড়াশোনা বা স্টাডি আমাদের ক্যারিয়ার বিল্ড আপে আমাদের হেল্প করবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা একসময় কনফিউজড থাকি। কিন্তু না, রাইস এডুকেশন সেই কনফিউশনের কোনো জায়গা আর রাখছে না আপনাদের জন্য। রাইস এডুকেশন আপনাদেরকে সঠিক পথে আপনাদের ক্যারিয়ারের সঠিক দিশা দেখাতে চলেছে, বহু বছর ধরে দেখিয়ে আসছে সফলতার সঙ্গে। আজ রাইস অনলাইন ক্লাসে এই মুহূর্তে আমি রয়েছি। আজ থাকছে এই মুহূর্তে কেমিস্ট্রি ক্লাস আপনাদের জন্য। স্যার অনির্বাণ রয় রয়েছেন, রাইস এডুকেশনের টিচার আমাদের সঙ্গে। স্যার স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার কেমিস্ট্রি তো একটা ভাস্ট এরিয়া, একটা ভাস্ট সাবজেক্ট, 1 ঘন্টায় পুরোটা বোঝা সম্ভব নয়। আজকে কোন টপিক থাকছে? আমরা গতদিন সেশনে যেটা করেছিলাম স্টেট অফ ম্যাটার, এবং সেই স্টেট অফ ম্যাটারের মধ্যে আমরা সলিড লিকুইড গ্যাস পড়েছিলাম এবং বলেছিলাম স্টুডেন্টদের যে আজকে গ্যাসিয়াস লগুলোকে নিয়ে ডিসকাশন করব। তো সেই গ্যাসিয়াস লগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই। একদম। তো আমরা গতদিন যেটা পড়াশোনা করেছিলাম স্টেট অফ ম্যাটার, তো সেখানে আমরা পড়েছিলাম পদার্থের বিভিন্ন অবস্থাগুলোকে নিয়ে। তো সেই পদার্থের অবস্থার মধ্যে আমরা সলিড, আমরা লিকুইড এবং আমরা গ্যাস, এই 3টে দশাকে মেনলি পড়েছিলাম। এবং তাছাড়াও আমরা 4th স্টেট অফ ম্যাটার এবং 5th স্টেট অফ ম্যাটার নিয়ে কিছু পর্যালোচনা করেছিলাম। এবং সেখানে আমি বারবার বলেছিলাম যে আমাদের কম্পিটিটিভ ফিল্ডে সলিড এবং লিকুইডের থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আলটিমেটলি আমাদের গ্যাসিয়াস স্টেট। এই গ্যাসিয়াস স্টেট থেকে আমাদের সবথেকে বেশি কোশ্চেন আসে, এবং সেইগুলোকে মাথায় রেখে আমরা একটি কন্টেন্ট পাই যেটাকে আমরা গ্যাসিয়াস ল নাম দিচ্ছি। সেই গ্যাসিয়াস লতে আমরা বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকম সূত্র সেখান থেকে পাই, তাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন পাই, এবং সত্যি কথা বলতে আমাদের ডেইলি লাইফেও সেই অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু আমরা প্রত্যেক নিয়ত উপলব্ধি করি। কিন্তু আজকের কেমিস্ট্রি সেশনের পর বুঝতে পারবো যে কোন উপলব্ধিটা কোন সূত্রের হাত ধরে ঘটছে। তো আজকে আমাদের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হচ্ছে গ্যাসিয়াস ল, যেখানে আমরা সমস্ত লগুলোকে নিয়ে ডিসকাশন করব। তোমরা যদি একটুখানি স্মৃতিচারণা করো তাহলে দেখবে তোমরা মাধ্যমিকের সময় একদম ক্লাস 10th স্ট্যান্ডার্ডে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু পরিচয় লাভ করে এসছো, গ্যাসিয়াস ল বা গ্যাসের আচরণ নিয়ে। ঠিক সেইগুলোকেই আমরা একটু কম্পারেটিভ ওয়েতে দেখব যে কিভাবে আমাদের কাছে পরীক্ষার কোশ্চেনগুলো আসে। তার জন্য একটুখানি রিকল আমাদের দরকার, একটুখানি মেমোরাইজ করা আমাদের দরকার যে আমরা কি কি পড়ে এসেছিলাম ছোটবেলায়। তো দেখো, এই যে গ্যাসিয়াস ল, এই গ্যাসিয়াস ল চ্যাপ্টারটা শুরু করার আগে আমি প্রথমে তোমাদের কাছে জানতে চাইবো যে গ্যাস সম্পর্কে তোমাদের কাছে বিষয়বস্তুগুলো পরিষ্কার কিনা। তার কারণ আমরা স্টেট অফ ম্যাটার যখন ডিসকাশন করেছি, আমরা সলিড লিকুইড গ্যাসকে নিয়ে যখন পড়াশোনা করেছি, তাহলে সেখানে নিশ্চয়ই পার্থক্যের আকারে হোক বা বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে হোক আমি গ্যাসের কম্পোনেন্টগুলোর আলটিমেটলি কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমাদের সামনে বলেছি। যেমন একটু মনে করে দেখো, আমি বলেছিলাম গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি হয় না, যে পাত্রে আমরা রাখবো সেই পাত্রের আকার আকৃতি ধারণ করে। আমি বলেছিলাম এই যে গ্যাস মলিকিউল যেগুলো আছে তারা খুবই লুজলি বন্ডেড, তারা খুবই আলটিমেটলি ডিফিউজড অবস্থায় থাকে, কারণ তাদের মধ্যে যে মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্সটা, সেই অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু অনেক অংশে কম, তাই তারা এতটা বেশি ডিফিউজড অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। আমি বলেছিলাম গ্যাস আপার টু লোয়ার মুভমেন্ট করতে পারে, কারণ তাদের এই মলিকুলগুলোর মধ্যে এত বেশি অ্যাট্রাকশন আমরা পাই না। আমি বলেছিলাম এই গ্যাসিয়াস মলিকুলগুলোকে আমরা খুব সহজে সংকোচন করতে পারি, কম্প্রেশন করতে পারি। এবং মনে করে দেখো, সেখানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের একটা গল্প বলেছিলাম, Z = PV/nRT। এবং তোমাদের বলেছিলাম যে Z এর ভ্যালু যদি 1 হয় তাহলে ইট ওবেজ দ্য আইডিয়াল গ্যাস ল, PV = nRT। আমি তখন বলেছিলাম ব্যাপারটা একটু মনে রাখো, আজকের সেশনে আমাদের কাছে পরিষ্কার হবে এই PV = nRT গল্পটা কি। তো এই সূত্রে আসার আগে আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস মলিকিউল। এবং এই কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস মলিকিউল এটা যে ভদ্রলোক আমাদের কাছে গিফট করেছিলেন, আমরা তার নামেই তাকে ডাকি, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের কাইনেটিক থিওরি বলা হয়। কি কি বলা হয়? নাম্বার 1 বলা হয় এই যে গ্যাস, এই গ্যাস অনেকগুলো ছোট্ট 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 করে মিনিট পার্টিকেল যেগুলোকে বলা হয় বা টাইনি পার্টিকেল বলা হয়, তাদের সমন্বয়ে তৈরি। তার মানে আমরা বলতে পারি এভরি গ্যাস কনসিস্ট অফ এ লার্জ নাম্বার অফ স্মলেস্ট অর টাইনি অর ইউ ক্যান সে দ্যাট মিনিট পার্টিকেল। এবং এই যে মিনিট পার্টিকেল যেগুলোকে বলছি, টাইনি পার্টিকেল যেগুলো বলছি, সেগুলো আমরা আগের দিনই পড়েছিলাম র্যান্ডামলি মুভ করে, এবং সেই র্যান্ডামলি মুভ করার জন্য সেটা যে কোনো পসিবল দিকেই আলটিমেটলি মুভ করতে পারছে। নাম্বার 2 বলেছিলাম এই ক্ষেত্রে যে এই যে পার্টিকেলগুলো, আমি যদি একটা টোটাল গ্যাসকে ধরে নিই, সাপোজ ধরলাম এই কন্টেনারটার মধ্যে একটা টোটাল গ্যাস আছে, তাহলে এই কন্টেনারটার মধ্যে যখন গ্যাস আছে, এই গ্যাসটা কি হচ্ছে, অনেকগুলো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র মলিকিউল নিয়ে তৈরি হচ্ছে। এই পার্টিকুলার একটা মলিকিউলকে যদি আমি
দেখি, একটা মলিকিউলকে যদি ভাবনা চিন্তা করি, তাহলে সেই মলিকিউলটা আলটিমেটলি টোটাল গ্যাসের রেসপেক্টে তার যে ভলিউমটা সেটা হয় নেগলিজেবল, বা তুমি বলতে পারো জিরো। কারণ টোটাল গ্যাসের যে ভলিউম তার সাপেক্ষে এই একটা ইন্ডিভিজুয়াল গ্যাসিয়াস মলিকিউলের ভলিউমটাকে আমরা নেগলিজেবল ধরি, মানে এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র। নাম্বার 3 আমরা এখান থেকে পাই এই যে গ্যাসিয়াস মলিকিউলগুলো আছে এদের আলটিমেটলি নেচারটা হচ্ছে ইলাস্টিক। তার মানে এরা আফটার কলিশন করার পর, ধাক্কা খাওয়ার পর, কারণ আমরা বলেছিলাম আগের দিন ক্লাসে যে এই গ্যাসিয়াস মলিকিউলগুলো একটা কন্টেনারের মধ্যে রাখলে তারা ভিগোরাসলি চারিদিকে মুভ করে, এবং তারা যেমন পরস্পরের সাথে ধাক্কা খায়, ঠিক তেমনভাবেই পাত্রের দেয়ালের সঙ্গেও ধাক্কা খায়। তাহলে এই যে ধাক্কা খাচ্ছে, এই যে কলিশন করছে, এই কলিশন করার ফলে আলটিমেটলি তাদের কিন্তু কাইনেটিক এনার্জি সেইভাবে কোনো লস হয় না, কারণ তাদের নেচারটা হচ্ছে ইলাস্টিক ইন নেচার। অ্যান্ড নাম্বার 4, তোমরা সবাই জানো যে কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাসিয়াস মলিকুল, এই যে গ্যাসিয়াস মলিকুলের যে কাইনেটিক এনার্জি, যেটা মুভমেন্ট ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। টেম্পারেচার যত আমি বাড়াবো আলটিমেটলি কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাসিয়াস মলিকুল ইনক্রিজ করবে। তাহলে এইগুলোকে আমরা বলি হচ্ছে বেসিক ফিচার অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস মলিকিউল। তোমাদের পরীক্ষায় কি কোশ্চেন দেবে? মাধ্যমিকের সময় তো আমরা নাই দেখতাম যে আমাদের এইগুলো পয়েন্টগুলো লিখতে হতো, লিখলে পরে আমরা 2 নম্বর বা 3 নম্বর করে নাম্বার পেতাম। কিন্তু এখন কম্পিটিটিভ ফিল্ডে এই কোশ্চেনগুলো কিভাবে দেয়? তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু বলে অপশনগুলো সাজিয়ে দেবে, এবং যখনই এরকম পজিটিভ থিঙ্কিং চিন্তাভাবনা দিয়ে কোশ্চেনটা করে, ট্রু দিয়ে যখন কোশ্চেনটা করবে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি সেখানে অপশন ডিতে থাকে অল অফ দিস, এবং সেটা হয় কারেক্ট অ্যান্সার। কিন্তু যখন কোশ্চেনটা নেগেটিভ থিঙ্কিং দিয়ে করে, ফলস দিয়ে জিজ্ঞেস করে, তখন সেখানে তোমাকে এই এ বি সি ডি অপশনগুলো একটু পড়ে নিতে হয়, নিয়ে তুমি কারেক্ট অপশনটা চুজ করবে। আমি এইমাত্র যে থিওরিগুলো তোমাদের বললাম সেই থিওরিগুলোর মধ্যেই একটা অড থাকবে, সেই অডটাকে আইডেন্টিফাই করা হয় কাজ, যখন কোশ্চেনটা নেগেটিভ থিঙ্কিং দিয়ে হয়। পজিটিভ থিঙ্কিং দিয়ে হলে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অল অফ দিসটাকেই রাখি, কারণ আলটিমেটলি সেখানে প্রত্যেকটা অপশনে ঠিকই থাকে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি চলে আসব গ্যাসের বিভিন্ন লগুলো নিয়ে। আমি এইটুকু পার্ট জাস্ট একটু মনে করিয়ে দিলাম যে গতদিন সেশনে আমরা পড়েছিলাম গ্যাসকে নিয়ে, সেই গ্যাসকে নিয়ে জাস্ট আজকে আমরা যে ডিটেলস আলোচনা করছি, তাই এই পার্টগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, তাই ব্যাপারটাকে একটু এনলাইট করার জন্য আমি আরেকবার মেমোরাইজ করালাম, তোমাদেরকে একটু স্মরণ করালাম। এবার আজকে সেশনে আমরা যদি ঢুকি, তাহলে আমরা গ্যাসিয়াস লতে মেনলি দুটো লকে খুব বেশি গুরুত্ব দিই। একটিকে আমরা বলি বয়েলের সূত্র, একটিকে আমরা বলি চার্লসের সূত্র। তোমরা প্রত্যেকেই নাম দুটো শুনেছো। দেখো, আমরা যদি প্রথম লটাকে দেখি, দ্যাট ইজ কল দ্য বয়েলস ল। এই বয়েলস লতে আমরা কি পাই? বয়েলস লতে বলা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত সম্পর্কে যুক্ত। কি বললাম? কোনো নির্দিষ্ট তাপমাত্রা, তার মানে যেখানে তাপমাত্রাটাকে আমি কি করে দিয়েছি? ফিক্সড করে দিয়েছি, বা বলতে পারো কনস্ট্যান্ট করে দিয়েছি। তার মানে আমি এখানে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখছি, নাম্বার 2 বলা হচ্ছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তার মানে এখানে আলটিমেটলি এটা হচ্ছে মাসটা হচ্ছে কি কনস্ট্যান্ট, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এমটাও হচ্ছে কনস্ট্যান্ট। কি বলা হচ্ছে? ওই গ্যাসের যে আয়তন, ওই গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাত, তার মানে ভি প্রপোর্শনাল টু 1/p। যদি ফিক্সড টেম্পারেচার করে দিই, টেম্পারেচারটাকে যদি কনস্ট্যান্ট রাখি ফর এ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস, তাহলে সেক্ষেত্রে ওই গ্যাসের ভলিউম তার প্রেশারের সঙ্গে ব্যস্ত সম্পর্কে যুক্ত। স্টুডেন্ট, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, থার্মোডাইনামিক্যালি দিস ল ইজ নোন অ্যাজ আইসোথার্মাল প্রসেস। ওয়াই স্যার ইট ইজ কল্ড দ্য আইসোথার্মাল প্রসেস? তার কারণ একটু আগেই তোমাদের বললাম টেম্পারেচারটা দেখো কনস্ট্যান্ট, যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেছি, তাই থার্মোডাইনামিক্যালি আমরা এই সূত্রটাকে বলতে পারি আইসোথার্মাল ল। তাহলে বয়েলের সূত্র দিয়ে আমি কি পেলাম? ভি প্রপোর্শনাল টু 1/p, ভলিউমটা চাপের সঙ্গে ব্যস্ত সম্পর্কে যুক্ত। কোন কন্ডিশনে? যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট এবং গ্যাসের ভরটা হচ্ছে কনস্ট্যান্ট। আর যেহেতু এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সেই জন্য আমরা এটাকে বলছি আইসোথার্মাল প্রসেস। এবার দেখো, তোমরা প্রত্যেকেই জানো এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে যদি আমরা ইকুয়াল সাইনটা নিয়ে আসি, তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু k/p, যেখানে কেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট। আমরা এখান থেকে লিখতে পারি কি? পিভি ইকুয়ালস টু কে, পিভি ইকুয়ালস টু কে। এই যে ফর্মুলাটা আমি পেলাম, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এই ফর্মুলাটা থেকে আমি কি ডিরাইভ করতে পারি? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এখন তোমাকে পরীক্ষায় কিন্তু বয়েলের সূত্র এবং তার গাণিতিক রূপ লিখতে দেবে না,
তোমাকে পরীক্ষায় কি কোশ্চেন জিজ্ঞেস করবে সেই কোশ্চেনগুলোকে নিয়ে আমি আসবো। নাম্বার 1 তোমাকে জিজ্ঞেস করবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য আইসোথার্মাল প্রসেস, কোনটা আইসোথার্মাল প্রসেস। তাহলে আইসো কথার অর্থ সেম, থার্মাল কথা মানে টেম্পারেচার সেম, তাহলে টেম্পারেচার সেম বা টেম্পারেচার কনস্ট্যান্ট কোন সূত্রের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য বয়েলস ল। তাহলে এটা হলো আমার ফার্স্ট টাইপস অফ কোশ্চেন। নাম্বার 2 কি জিজ্ঞেস করতে পারে, কোন সূত্রের হাত ধরে আমরা পাই যে একটি গ্যাসের প্রেসার এবং ভলিউমের গুণফলটা হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো আমি এখানে পিভি ইকুয়ালস টু কে লিখেছি, মানে পিভি ইকুয়ালস টু ধ্রুবক, প্রেসার এবং ভলিউমের যে মাল্টিপ্লিকেশনটা সেটাকে কনস্ট্যান্ট রাখছি কোন ফর্মুলার ওপর ভিত্তি করে, অবশ্যই দ্যাট ইজ দ্য বয়েলস ল। এবং আরেকটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন আসে এখান থেকে, সেই কোশ্চেনটা কি, ধরো কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করবে এইভাবে, at constant temperature for a fixed amount of gas, if pressure decreases then what will be the volume। দেখো তোমার কাছে কিন্তু পরীক্ষার সূত্র জানতে চাইলো না, তুমি সূত্রটা পড়েছো, তুমি ব্যাপারটা বুঝেছো, বোঝার পর তুমি যখন পরীক্ষার হলে গেছো হট করে দেখছো স্ক্রিনে এরকম একটা কোশ্চেন তোমার কাছে এসে দাঁড়িয়েছে। এই কোশ্চেনটা পড়ার পর তোমাকে ওই কিছুক্ষণ সময়ের মধ্যেই ডিসিশন নিয়ে নিতে হবে যে তুমি কি কি সূত্র জানো আর কোন সূত্রগুলোর উপর ভিত্তি করে অ্যান্সারটা করবে। যেমন নাম্বার 1 তুমি যখন কোশ্চেনটা পড়া শুরু করছো তোমার প্রথমেই কিন্তু স্ট্রাইক করবে মনে, দেখো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, আমি স্টুডেন্ট হলে আমি এই জায়গাতেই থেমে যাব, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ব্যাস আমি আর কোনো প্রশ্নটা পড়বই না, আমি বুঝে গেছি কোন সূত্র দিয়ে অঙ্কটা এগোতে হবে বা অ্যান্সারটা করতে হবে। কনস্ট্যান্ট টেম্পারেচার মানেই দ্যাট ইজ দ্য বয়েলস ল, আর বয়েলস ল মানেই আমার সাবকনসিয়াস মাইন্ডে চলে এসছে এই পিকচারটা ভি প্রপোর্শনাল টু 1/p, এই ব্যস্ত সম্পর্কটা চলে এসছে। এবার আমি আর কোশ্চেনটা না পড়ে আমি সরাসরি চলে আসছি আমার কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যদি প্রেশারটাকে আমি ডিক্রিজ করি মানে প্রেশারটাকে যদি কমাই তাহলে ভলিউমটা কি হবে। তাহলে তোমরাই বলো ব্যস্ত সম্পর্ক যখন প্রেশারটা যদি ডিক্রিজ করে ভলিউমটা কি হবে, অবশ্যই ইনক্রিজেস, বাড়বে। ব্যস্ত সম্পর্ক পরীক্ষায় এই ধরনের ইন্টেলেকচুয়াল কোশ্চেনগুলো কিন্তু করে, তোমার কাছে সূত্র জানতে চাইবে না যে সাদা খাতায় সূত্রটা লেখো, বলবে না, ওরা সূত্রটাকে এইভাবে প্যাটার্নটাকে তুলে দেবে, তোমাকে বুদ্ধি করে তোমাকে বুঝে নিয়ে অ্যান্সারটাকে করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো আসে। এছাড়া বয়েলস ল থেকে আরেকটা টাইপের কোশ্চেন আমরা পাই, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল কোশ্চেন। আমরা যদি বিসিএস এর মেন্সের পেপারটাকে দেখি, পেপার 4টাকে যদি আমরা দেখি তাহলে আলটিমেটলি সেই পেপারে কিন্তু আলটিমেটলি আমরা এই চার্লস এবং বয়েলসের কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন পাই। দেখো একটু আগেই আমরা যখন তার এটা করেছিলাম গাণিতিক রূপটা দেখেছিলাম, তো সেখানে আমরা একটা সূত্র পেয়েছিলাম P1V1 = P2V2। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে এবং এখান থেকে একটা শর্টকাট হচ্ছে যদি কোনো অঙ্কের মধ্যে, যদি কোনো গ্যাসিয়াস মলিকুলের অঙ্কের মধ্যে শুধু প্রেশার এবং ভলিউমকে পাও, শুধু প্রেশার আছে আর ভলিউম আছে আর কিচ্ছু নেই, তাহলে বুঝেই যাচ্ছ প্রেশার ভলিউম মানে দ্যাট ইজ দ্য বয়েলস ল। আর তখনই সূত্রটা হচ্ছে P1V1 = P2V2। P1টাকে আমরা বলবো হচ্ছে ইনিশিয়াল প্রেশার, V1টাকে আমরা বলবো হচ্ছে ইনিশিয়াল ভলিউম, আফটার দ্যাট P2টাকে আমরা বলবো হচ্ছে ফাইনাল প্রেশার অ্যান্ড V2টাকে আমরা বলবো হচ্ছে ফাইনাল ভলিউম। একটা অঙ্ক দিয়ে বুঝি তাহলে ব্যাপারটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। ধরো পরীক্ষায় তোমাকে কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করলো, ধরো পরীক্ষায় জিজ্ঞেস করলো 500 ml অফ এয়ার অ্যাট 760 মিলিমিটার মার্কারি প্রেশার where compressed to 200 ml, calculate the pressure if temperature is constant, if temperature is constant। ওকে, তো যখন আমি এই অঙ্কটা পাচ্ছি, যখন এই কোশ্চেনটা আমার কাছে এসছে, তাহলে আমি কোশ্চেনটা জানি না যে আমার কাছে আলটিমেটলি কি আছে, আমি শুধু কোশ্চেনটা পেয়েছি, আমার কাছে অনেকগুলো লয়ের স্টক আছে। এখন নাই আমি প্রথমে বয়েলস ল তোমাদের পড়াচ্ছি তাই তোমার কাছে বয়েলস লটাই স্টকে আছে, কিন্তু যখন আমি অনেকগুলো ল পড়ে নেব, বয়েল, চার্লস, তারপর হচ্ছে অ্যাভোগাড্রোস, অনেকগুলো ল পড়ে নেব, তখন আমার কাছে অনেক হিউজ স্টক,
তখন সেই মোমেন্টে এই কোশ্চেনটা পাওয়ার পর আলটিমেটলি আমরা কি বুঝবো এবং কোন ওয়ে ধরে এগোবো। ফার্স্ট ওয়ে, তুমি কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটার লাস্ট লাইন তোমাকে জায়গায় পৌঁছে দিচ্ছে, তোমার যে অঙ্কটাকে করতে হবে যে সূত্র ধরে সেই জায়গায় পৌঁছে দিচ্ছে। সেটা কি? দেখো লেখা আছে ইফ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটাকে বলছি আমি যে তাপমাত্রা ধ্রুবক বা তাপমাত্রাকে আমরা বলছি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ইন দ্যাট মোমেন্ট দ্যাট ম্যাথামেটিক্স প্রবলেম উইল বি সলভড বাই দ্য বয়েলস ল। তাহলে এবার দেখো 500 ml অফ এয়ার, তাহলে V1 সমান সমান দেওয়া আছে 500 ml, যেখানে P1টা কত দেওয়া আছে দেখো 760 মিলিমিটার মার্কারি, ঠিক? কম্প্রেসড করছে মানে সংকুচিত করছে, তাহলে সেক্ষেত্রে V2 সমান সমান হচ্ছে 200 ml। তোমাকে জানতে চেয়েছে P2টা কত হবে। তাহলে দেখো আমার কাছে ফর্মুলাটা কি ছিল? P1 V1 ইকুয়ালস টু P2 V2, এটা ছিল ফর্মুলা, আগেই বলেছি মুখস্থ করতে হবে। P1টা কত দেখতে পাচ্ছি 760, V1 কত দেখতে পাচ্ছি 500, P2 কত দেখতে পাচ্ছি বের করতে হবে আমাকে ক্যালকুলেট করে, V2 কত দেখতে পাচ্ছি 200। তাহলে এবার ক্যালকুলেশন করো, P2 ইজ ইকুয়াল টু 760 ইন্টু 500 বাই 200। তাহলে এখান থেকে 00 গুলোকে ক্যান্সেল করো, 2 দিয়ে করলে কত হয় 380, তাহলে 1900 মিলিমিটার মার্কারি। তার মানে যখন একটি গ্যাসকে আমি 500 ml থেকে 200 ml নিয়ে আসছি তখন তার প্রেশারটা কি হচ্ছে আলটিমেটলি 1900। সো দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে এই ধরনের কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো আসে, এরকম ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু আমাকে দেখতে হয়। একদম স্যার, আমরা নেক্সট যাব আপনার কাছে নেক্সট ক্লাসে, কিন্তু তার আগে কয়েকটা প্রশ্ন, যেমন আপনি এটা ক্লাসটা করাতে করাতে প্রশ্নগুলো বললেন, কিন্তু প্যাটার্ন কি এই ধরনেরই থাকবে নাকি অন্যরকম কোনো প্যাটার্নও থাকতে পারে যেটা কনফিউজ হতে পারে? যতগুলো প্যাটার্ন, একদমই যতগুলো প্যাটার্ন আছে আমি সবগুলোই মোটামুটি বললাম যে এই প্যাটার্নের মধ্যে বা এই ছাঁচের মধ্যেই কোশ্চেনগুলো হয়। আচ্ছা, এই ছাঁচের বাইরে আর সেইভাবে কোশ্চেন আসে না। আচ্ছা স্যার, আমরা ফিরবো, তবে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।